আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জেলা প্রশাসন সম্মেলনের উদ্বোধনে প্রধানমন্ত্রী রাজনৈতিক মতাদর্শ থাকলেও সরকারি দায়িত্বে তা যেন প্রভাব না ফেলে ডিসিদের প্রতি মন্ত্রিপরিষদ সচিবের নির্দেশ। খেলাধুলার মধ্য দিয়ে দেশকে বিশ্ব দরবারে তুলে ধরবে শিশু কিশোররা, সিলেটে নতুন করে স্পোর্টসের উদ্বোধনে প্রধানমন্ত্রী। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এনসিপির জাতীয় কনভেনশন আজ, অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ, স্বাধীন সাংবাদিকতা 25 বছরের সর্বনিম্ন পর্যায়ে বলছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। গণমাধ্যমের স্বাধীনতার সরকার প্রতিশ্রুতিবদ্ধ, তথ্যমন্ত্রীর আশ্বাস। কলকারখানার ও বর্জ্যে মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদী বিষাক্ত হয়ে উঠছে, হুমকির মুখে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য। পরিবেশ অধিদপ্তর বলছে নদী রক্ষার চেষ্টা চলছে। এবং 14 দফার প্রস্তাব দিয়ে আবারও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে ডেকেছে ইরান। পর্যালোচনার কথা জানালেও চুক্তির সম্ভাবনা নাকচ করেছে মার্কিন প্রেসিডেন্ট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। কিছুক্ষণের মধ্যে জেলা প্রশাসন সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সচিবালয় ব্রিফিংয়ে এমন তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাজিমুল গনি। সেই সাথে ডিসিতে নির্দেশ দেন রাজনৈতিক মতাদর্শ থাকলেও তা যেন সরকারি দায়িত্ব পালনে প্রভাব না ফেলে। নাসিমুল আরও বলেন, সরকার কিভাবে কি কাজ করবে প্রশাসনকে সেই বার্তা দেওয়া হবে এই সম্মেলনে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রোববার শুরু হচ্ছে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 34টি কার্য অধিবেশনে 498টি বিষয়ে আলোচনা হবে এবার। গত বছর গৃহীত 400টি সিদ্ধান্তের বাস্তবায়ন হয়েছিল 44%। এ নিয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, সরকারের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মাঠ প্রশাসনকে বার্তা দেওয়া হবে সম্মেলনে। তারা গত ইশতেহারে কিছু প্রমিস করে এসেছিলেন যে এগুলো আমরা করব। তাদের সুবিধা মতো তারা প্রশাসন গুছিয়েছেন, জেলা প্রশাসক নিয়োগ হয়েছে, সবাই যোগদান করেছে। তাদের সাথে ইন্টারাকশন করা, যে কি কি কাজ করতে চাচ্ছি আমরা, কেন করতে চাচ্ছি, এর অন্তর্নিহিত উদ্দেশ্যটা কি, কিভাবে আমরা এটা অ্যাচিভ করতে চাই এবং কি স্পিডে অ্যাচিভ করতে চাই। দায়িত্ব পালনে ডিসিদের রাজনৈতিক মতাদর্শে প্রভাবিত না হবার নির্দেশ দেন মন্ত্রিপরিষদ সচিব। প্রশাসন থেকে যখন দেখবে যে না, প্রফেশনাল ওয়েতে চলার বাইরে কোনো কিছু নাই, আপনি যদি দক্ষ না হন, সৎ না হন, মেধার ব্যবহার না করে চলেন, শুধু চিল্লাচিল্লি করে আর দলবাজি করে লাভ হয় না। প্রধানমন্ত্রী তার ফোর্স হলো এই জায়গায় যে আপনারা এইভাবে চলবেন, ক্যাটেগরিক্যালি উনি বলে দিয়েছেন, এর বাইরে উনি কোনো কথা বলেন। আমরা যদি দেখি যে না, আমার মেধার হচ্ছে না, আর আরেকটা জিনিস আছে যে আমাদের যদি যে আমরা কোনো না কোনো রাজনৈতিক দলের চোঙ্গা ফুঁকতে পছন্দ করি, সেটা প্রত্যেকেরই মানসিকভাবে থাকতে পারে, কিন্তু সেইটা নিয়ে যদি আপনি সরকারি কাজে যদি এটার এফেক্ট করে, তাহলে পরে এটা ঠিক না। কৃচ্ছতা সাধনে এবার ডিসি সম্মেলনের খরচ কমানো হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দেশ গঠনে শিশু কিশোরদেরই এগিয়ে আসতে হবে, কারণ তারাই দেশের ভবিষ্যৎ। সিলেটে নতুন করে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনে এই কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, খেলাধুলার মধ্য দিয়ে তারা দেশকে বিশ্ব দরবারে তুলে ধরবে। আজকের শিশু কিশোরই আগামীতে দেশের নেতৃত্ব দিবে। উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। পড়াশোনা, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। সিলেট থেকে মনিরুজ্জামানের ক্যামেরায় আরও জানাচ্ছেন পরাগ আরমান। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন সহ 8টি খেলা থাকছে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতায়। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কেউ ফুটবল, কেউ ক্রিকেট, কেউ ব্যাডমিন্টন খেলা প্রদর্শন করেন। মার্শাল আর্ট, জুডো, কুংফুর মাধ্যমে নিজেদের আত্মরক্ষার কৌশলও প্রধানমন্ত্রীকে দেখান শিশু কিশোররা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেলে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতা উদ্বোধন করেন। বৃষ্টি ভেজা মাঠে তাকে সঙ্গ দেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। শিশু কিশোরদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের শিশু কিশোরদেরই বাংলাদেশের দায়িত্ব নিতে হবে, বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে হবে বলে জানান তারেক রহমান। আগামীর বাংলাদেশ সম্পূর্ণভাবে নির্ভর করছে তোমাদের উপরে। তোমরা যত ভালোভাবে সুন্দরভাবে গড়ে উঠবে, বাংলাদেশ তত সুন্দরভাবে তত শক্তিশালী ভিত্তির উপরে গড়ে উঠবে। কাজেই ছোট বন্ধুরা, আমাদের সময় প্রায় শেষ। এখন বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের দিকে। আমরা শুরু করে দিয়ে যাব, তোমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশকে। আগামীর শিশুরাই দেশের ভবিষ্যৎ। শিশুদের যার যার প্রতিভা রয়েছে তাদের সেই ক্ষেত্রে সুযোগ সৃষ্টি করে দেবে সরকার। শিশু কিশোরদের মধ্য থেকেই আগামীতে দেশের নেতা তৈরি হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তোমাদের ভিতর থেকে ভবিষ্যতে নেতৃত্ব তৈরি হবে। এই দেশকে তোমরা নেতৃত্ব দিবে, তোমরা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদেরকে। তোমাদের মধ্যে থেকে এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে তোমাদের মধ্যে থেকে এই বাংলাদেশের। পড়ালেখা তো সবাইকে করতে হবে, পড়ালেখা কিন্তু মাফ করা যাবে না। কিন্তু পড়ালেখার পাশে খেলতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে। কেউ খেলোয়াড় হবে, কেউ গায়ক হবে, কেউ মিউজিশিয়ান হবে, এক একজন এক একটা হবে। সরকার, রাষ্ট্র তোমাদের পাশে আছে। দেশকে শক্ত হাতে এগিয়ে নিতে শিশু কিশোরদেরই এগিয়ে আসতে হবে। পরে বেলুন উড়িয়ে নতুন করে স্পোর্টসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 80-র দশকে নতুন করে গান, নৃত্য এবং অভিনয় সীমাবদ্ধ ছিল। শিল্পকলায় প্রতিভা অন্বেষণের এই মাধ্যমকে প্রধানমন্ত্রী তারেক রহমান এবার ক্রীড়াঙ্গনেও ছড়িয়ে দিলেন। তাতে করে খেলোয়াড়দের পদচারণায় মুখরিত হয়ে উঠবে এদেশের ক্রীড়াঙ্গন, আর দেশ পাবে অনেক প্রতিভাবান খেলোয়াড়, যারা ভবিষ্যতে বাংলাদেশকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য এনে দেবেন। পরাগ আরমান, এটিএন বাংলা, সিলেট। দর্শক, কিছুক্ষণ আগে পাওয়া খবরে জানা গেছে, আজ সকাল 6টায় সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজি এলাকায় কাঁঠাল বোঝাই ট্রাক ও শ্রমিক বহনকারী ডিআই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 7 জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সিলেটের দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় কাঁঠাল বোঝাই ট্রাক ও শ্রমিক বহনকারী ডিআই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 4 জন ঘটনাস্থলে এবং 3 জন হাসপাতালে নেওয়ার পর মারা যায়। এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় সিলেট উসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন। সবার পরিচয় এখনও জানা যায়নি। আজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এনসিপির জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এদিকে রাজধানী বাংলা মোটর জাতীয় নাগরিক পার্টি কার্যালয়ের সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, নির্বাচনের আগে বিএনপি সংস্কারের কথা বললেও আগের অবস্থানে নেই দলটি, এটা জনগণের সাথে লুকোচুরি। তিনি বলেন, শপথ গ্রহণের দিনই গণভোটের রায় অস্বীকার করেছে বিএনপি এবং এখন সংবিধান সংস্কারও আপত্তি সরকারের। ওদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দলিত হরিজন রবিদাস তফসিলি জনগোষ্ঠীর জাতীয় জনজাতি জোট দলের আত্মপ্রকাশের অনুষ্ঠানেও এই কথা বলেন। একটি রাজনৈতিক দল ক্ষমতায় টিকে থাকতে সংখ্যালঘুদের ব্যবহার করেছিল, ভবিষ্যতে যা হতে দেওয়া যাবে না। যে বিএনপি তারা আসলে সংস্কারের কথাটা হাসিনা পতনের আগে পর্যন্ত যেভাবে বলতো, হাসিনার পতনের পর থেকে সংস্কারের বিষয়ে তাদের চাওয়া পাওয়া ছিল না। তাদের শুধু চাওয়া পাওয়া ছিল ক্ষমতা কেন্দ্রিক, যে তাদের যদি সৎসাহস থাকতো তারা গণভোটে রায়ের কথাও তারা বলতে পারতেন। তাদের সেই সুযোগটা ছিল, তারা সেটা করেন নাই। এটা আসলে জনগণের সাথে একটা লুকোচুরি করা। জনগণ চেয়েছে সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র কাঠামোর একটা বড় ধরনের পরিবর্তন হবে, সে পরিবর্তনটা তারা আসলে চান নাই। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ, কিন্তু বিশ্বজুড়ে স্বাধীন সাংবাদিকতা গত 25 বছরের মাঝে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে তথ্য দিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। সংস্থাটিও সতর্কতা বার্তা দিয়েছে, মুক্ত সাংবাদিকতার পথ শুরু হয়ে আসছে। দেশে দেশে দমন পীড়নের শিকার গণমাধ্যম কর্মীরা। দক্ষিণ এশিয়ার স্বাধীন সাংবাদিকতার অবস্থা খুবই নাজুক। এবার প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বাংলাদেশ 3 ধাপ পিছিয়েছে, তবে পাকিস্তান এবং ভারতের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের অবস্থান 152, অন্যদিকে পাকিস্তানের 153 এবং ভারতের 157তম অবস্থান।
এদিকে অপতথ্য মোকাবেলাকে সরকার যুদ্ধ হিসেবে নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। জাতীয় প্রেস ক্লাবে স্বাধীন গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ অপতথ্য এবং আমাদের করণীয় শীর্ষক সেমিনারে মন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যমে ডিজিটাল চেকিংয়ে গুরুত্ব দিতে হবে বলেও জানান তিনি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকদের সংগঠন বিএফইউজে ও ডিইউজে আয়োজিত এই সেমিনারে সাংবাদিক নেতারাও বক্তব্য রাখেন। স্বাধীন গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ অপতথ্য মোকাবেলা। ইটস এ নিউ প্রবলেম। আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা করার জন্যই, দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠা করার জন্যই স্টেক হোল্ডারদেরকে এক জায়গায় জড়ো করা। আসুন একসঙ্গে মিলে আমরা সমাধান বের করি একটি স্বাধীন গণমাধ্যমের জন্য, একটি দায়িত্বশীল গণমাধ্যমের জন্য। কলকারখানার ও শহরের বর্জ্যে মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর জলজ প্রাণী বিপন্ন হচ্ছে, ফলে নেতিবাচক প্রভাব পড়ছে জীববৈচিত্র্যে। সাথে বুড়িগঙ্গা ও শীতলক্ষার বর্জ্যে এসে ধলেশ্বরী আরও ক্ষতি করছে। পরিবেশ অধিদপ্তর বলছে নদী রক্ষায় চেষ্টা চলছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ ফরিদুল হাসান ফরিদের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ। নগর জীবন আর কলকারখানা বর্জ্যয় সর্বনাশে ডেকে আনছে ধলেশ্বরী নদীর, অথচ এই নদীতে ভর করে গড়ে ওঠে প্রাচীন জনপদ মুন্সিগঞ্জ। শহরটির আশীর্বাদ এই নদী থেকে টলমল পানি সরবরাহ করতে ৩ বছর আগে ৩৪ কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার নির্মাণ করা হয়। তবে এখনও আলোর মুখ দেখতে পারেনি নদী দূষণের কারণে। পানি শোধনাগারটির বিকল্প উৎস হিসেবে গভীর নলকূপ স্থাপন করতে হচ্ছে। তারপরও নদী দূষণ রোধে নেই কোনো লক্ষণ। অনেক ময়লা দূষিত করে লাইতেছে নদীর পানিগুলোর পরিবেশ নষ্ট হইতেছে, নদীর পানি বিকট গন্ধ, ময়লা নিয়মিত পড়তেছে এবং নদীর পরিবেশ নষ্ট করতেছে। বিষাক্ত বর্জ্যে মাছ সহ নদী জলজ প্রাণী বিপন্ন হচ্ছে, আর তা ক্রমে ছড়িয়ে পড়ছে মেঘনা ও পদ্মায়। মারাত্মক ঝুঁকিতে ইছামতি নদীও। এতে প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি ছাড়াও নদী কেন্দ্রিক কর্মসংস্থান হ্রাস পাচ্ছে। অনিয়ন্ত্রিত এই বর্জ্য নিক্ষেপণ পানিতে তরল কি শক্ত, এবং সাধারণ যাত্রীরাও ময়লাটা ফেলে এখানে। সাধারণ জনগণ থেকে শুরু করে সচেতন শিক্ষিত নাগরিকরা, সিমেন্ট ফ্যাক্টরির মালিকরা এবং কর্তৃপক্ষ এতে শেয়ার করছে। পরিবেশ অধিদপ্তর বলছে জনবল সংকট সত্ত্বেও নদী রক্ষা ও পানি দূষণ ঠেকাতে চেষ্টা চলছে। তরল বর্জ্য যাতে পরিশোধিত বের হয় সেজন্য তাদেরকে ইটিপি স্থাপন করা বাধ্যতামূলক করা হয়েছে। মুন্সিগঞ্জ পৌরসভায় লাখো মানুষের বসতি, এছাড়া রয়েছে নানা প্রতিষ্ঠান। সেখান থেকে বর্জ্য সরাসরি এসে পড়ছে ধলেশ্বরী নদীতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। চোদ্দ দফা প্রস্তাব দিয়ে আবারও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে ডেকেছে ইরান। তাদের প্রস্তাব পর্যালোচনা করছে ওয়াশিংটন। পরমাণু ইস্যুতে দুপক্ষে কিছুটা নমনীয় হলেও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে এখনও রয়েছে মতভেদ। যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ এই জলপথটি নিয়ন্ত্রণে জোট করতে চাইছে, আর ইরান প্রণয়ন করতে যাচ্ছে নতুন আইন। বিশেষজ্ঞরা মনে করছেন দুপক্ষের আস্থাহীনতা আলোচনাকে বাধাগ্রস্ত করছে। জায়দুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত বন্ধে 14 দফা প্রস্তাব দিয়েছে তেহরান। ইরানের বার্তা সংস্থা তাসনিম বলছে, ওয়াশিংটনের দেয়া 9 দফা প্রস্তাবের জবাবে এই পরিকল্পনা পাঠানো হয়েছে। এতে যুক্তরাষ্ট্র 2 মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তা 30 দিনের করা এবং স্থায়ীভাবে যুদ্ধ শেষ করার দাবি জানানো হয়। এছাড়া ভবিষ্যতে আগ্রাসন না চালানো, ইরানের আশেপাশে থেকে মার্কিন বাহিনী ও নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা, নিষেধাজ্ঞা তুলে নেয়া ও লেবানন ফ্রন্ট সহ সব ফ্রন্টে যুদ্ধবন্ধের নিশ্চয়তা চাওয়া হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, প্রস্তাব পর্যালোচনা করছেন তিনি।
ট্রাম্প বলেন, ইরান গত ৪৭ বছরে মানবতা ও বিশ্বের বিরুদ্ধে যা করেছে তার জন্য এখনো যথেষ্ট মূল্য দেয়নি। একই সাথে ইঙ্গিত দেন প্রয়োজনে আবারও সেখানে অভিযান চালানো হতে পারে। তিনি দাবি করেন ইরান দুর্বল অবস্থায় আছে এবং একটি চুক্তিতে পৌঁছাতে মরিয়া। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র মেরিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট নামে একটি আন্তর্জাতিক নৌজোট গঠনের চেষ্টা করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর অনুমোদন দেন, যেখানে রয়েছে সদস্য দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদান, কূটনৈতিক সমন্বয় ও জাহাজ চলাচল নিয়ন্ত্রণ। তবে হরমুজ প্রণালী তেহরানের নিয়ন্ত্রণে রাখতে নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে ইরানের পার্লামেন্ট। এখন পর্যন্ত জাহাজগুলো থেকে $2 মিলিয়ন শুল্ক আদায় করেছে দেশটি। বিশ্লেষকদের মতে পারমাণবিক ইস্যুতে মতপার্থক্য কিছুটা কমলেও মূল বাধা আস্থার সংকট। দুই পক্ষ আলোচনায় আগ্রহী থাকলেও এখনো মূল বাধা হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। একদিকে প্রস্তাব আর পাল্টা প্রস্তাব বিনিময়, অন্যদিকে সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকি। এই দুয়ের মধ্যে ভারসাম্য খুঁজছে আন্তর্জাতিক কূটনীতি, কারণ চলমান এই সংকটে প্রতিদিন প্রায় 1.5 কোটি ব্যারেল তেল সরবরাহ বন্ধ রয়েছে। জাহিদুল আলম, এটিএন বাংলা। আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে মাদারীপুরের মৃৎশিল্প, প্লাস্টিক, স্টিল, সিরামিক ও চীনামাটির সহজলভ্যতার চাহিদা কমেছে মাটির জিনিসের, ফলে সংকটে পড়েছে শত বছরের এই শিল্প। গ্রামীণ এই ঐতিহ্য টিকিয়ে রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। মাদারীপুর প্রতিনিধি SR শফিক স্বপনের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। 70 বছর বয়সী মাদারীপুরের শিবচরে ভদ্রাসন পালপাড়ার ভবনাথ পাল চাকা ঘুরিয়ে ঘুরিয়ে মাটি দিয়ে নিমিষেই তৈরি করছেন কলস, গ্লাস, হাতি, ঘোড়া, পুতুল সহ বিভিন্ন জিনিস। হাত ও চাকার সাহায্যে কাদা মাটিটিকে আকার দেওয়ার পর কাঁচা অবস্থা তাতে কাটি দিয়ে ফুল, পাতা, পাখির নান্দনিক নকশা তৈরি করা হয়। এরপর পোড়ানোর পর রঙের ব্যবহার সেই শিল্পকে আরও আকর্ষণীয় করে তোলে। শুধু ভবনাথ পালই নয়, ভদ্রাসন পালপাড়াতে এক সময় অন্তত 200 পরিবার এই পেশার সাথে জড়িত ছিল। বর্তমানে তা নেমে এসেছে 20 থেকে 30টিতে। এই কাজে আমাকে কোনো চাহিদা নেই, তো আমাকে এই কাজ অনেক করি আর কি, বাপদাদার কাজ নিজেরা ধরে রাখছি। মাটির বালিতে খড়িতে দাম, সবকিছু দাম, চাল ডাল সবকিছু দাম। এখন আমাকে যে পাইলে চলেই না। আগে যেই পরিমাণে চলতো এখন বর্তমানে এই পরিমাণে চলে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এই শিল্প টিকিয়ে রাখতে ক্ষুদ্র ঋণ সহ সব ধরনের সহযোগিতা করা হবে। ক্ষুদ্র ঋণ কার্যক্রম আছে, সেই ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে তাদেরকে কিভাবে উপকার করা যায় সে বিষয়গুলো দেখব। প্রাচীন ঐতিহ্য আর সংগ্রামে গল্প বয়ে চলা মাদারীপুরের মৃৎশিল্প আজ টিকে থাকার লড়াইয়ে প্রয়োজন সময় উপযোগী সহায়তা ও সচেতনতা, না হলে হারিয়ে যেতে পারে বাংলার এই ঐতিহ্য। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। জার্মানি থেকে 5000-এর চেয়েও বেশি সেনা প্রত্যাহার করে নেবে আমেরিকা। ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে চ্যান্সেলর ফ্রেডেরিক মের্জ মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সমালোচনা করায় জার্মানি থেকে প্রায় 5000 সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পেন্টাগন মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে জানান, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতের নির্দেশ অনুযায়ী ওই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পেস্টোরিয়াস সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বলেছেন, নেটোকে শক্তিশালী করার মাধ্যমে ইউরোপ প্রতিরক্ষা স্বনির্ভর হয়ে উঠতে পারে। ওদিকে 5000 সেনা প্রত্যাহার করে নিলেও জার্মানির মাটিতে যুক্তরাষ্ট্রের সেনা থাকবে 30,000-এর বেশি। এবার খেলার খবর।
পারফরমেন্স ভালো না হলেও স্প্যানিশ লা লিগায় ওয়াসাসুনাকে 2-1 ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। তাতে শিরোপা ধরে রাখার পথে বড় এক ধাপ এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল। প্রতিপক্ষের মাঠে খেলার প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি বার্সেলোনা। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। 81 মিনিটে রবার্ট লেভানডোভস্কি এগিয়ে দেন কাতালানদের। 86 মিনিটে ফেরান তোরেসের ব্যবধানে দ্বিগুণ করেন। নির্ধারিত সময়ের খেলা শেষে 2 মিনিট আগে ওয়াসাসুনার হয়ে রাউল গার্সিয়া একটি গোল শোধ করলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। এই জয়ে 34 ম্যাচে 88 পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে 74 পয়েন্ট নিয়ে 2-এ আছে রিয়াল মাদ্রিদ। আজ রাতে এম্পানিউয়েলের মাঠে রিয়াল জিততে ব্যর্থ হলে চ্যাম্পিয়ন হবে বার্সেলোনা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক মতাদর্শ থাকলেও সরকারি দায়িত্বে তা যেন প্রভাব না ফেলে ডিসিদের প্রতি মন্ত্রী পরিষদ সচিবালয়ের নির্দেশ। খেলাধুলার মধ্য দিয়ে দেশকে বিশ্ব দরবারে তুলে ধরবে শিশু কিশোররা, সিলেটে নতুন করে স্পোর্টসের উদ্বোধনে প্রধানমন্ত্রী। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এনসিপি জাতীয় কনভেনশন আজ। অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। স্বাধীন সাংবাদিকতা 25 বছরের সর্বনিম্ন পর্যায়ে বলছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। গণমাধ্যমের স্বাধীনতায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ, তথ্যমন্ত্রীর আশ্বাস। কলকারখানার ও বর্জ্যে মুন্সিগঞ্জে ধলেশ্বর নদী বিষাক্ত হয়ে উঠছে, হুমকির মুখে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য। পরিবেশ অধিদপ্তর বলছে নদী রক্ষার চেষ্টা চলছে। এবং 14 দফার প্রস্তাব দিয়ে আবারও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে ডেকেছে ইরান। পর্যালোচনার কথা জানালেও চুক্তির সম্ভাবনা নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।